কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর আজও বন্ধ রয়েছে আন্তঃব্যাংকিং এটিএম বুথ সেবা, ভোগান্তিতে গ্রাহক। দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা বাংলা শেখানো হয় না। নজরদারির অভাবকে দুষলেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে, জানালেন মন্ত্রী। ঢাকা দক্ষিণকে পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বলছেন নগরবাসী। সচেতন হলেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সুন্দর ঢাকা সম্ভব, দাবি মেয়রের। পানির অভাবে খরস্রোতা তিস্তা এখন মরা নদী। হুমকির মুখে কৃষক, মৎস্যজীবী সহ শত শত পরিবার। ভারতের কাছ থেকে হিস্যা আদায়ে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ। এবং টাঙ্গাইলের নলছোপায় গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। 3 কিলোমিটার এলাকা এখন যেন মরণ ফাঁদ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও আজও বন্ধ রয়েছে আন্তঃব্যাংকিং এটিএম বুথ সেবা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পান্থপথে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। শাফিন, আপনি যেমনটা বলছিলেন যে আসলে আজও সকাল থেকে বন্ধ রয়েছে, অর্থাৎ এটিএম সার্ভিস বলা যায় না, কারণ আন্তঃব্যাংকিং এটিএম সার্ভিসটা বন্ধ রয়েছে। অর্থাৎ এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএম থেকে আসলে তোলা যাচ্ছে না। এটা আপনি জানেন গতকালও একই অবস্থা ছিল, এবং এটা যে আসলে সূত্রপাত, অর্থাৎ গত শুক্রবারে যে এটিএম সার্ভিসের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে যে কিছু অর্থ আত্মসাৎ করা হয়েছে, সেই ঘটনার পর থেকে কিন্তু ব্যাংকগুলো তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই আসলে আন্তঃব্যাংকিং এটিএম লেনদেনগুলো বন্ধ রেখেছে। এর কারণটা আসলে আপনি জানেন যে স্ক্যামিংটা হয়েছে, অর্থাৎ এক ব্যাংক থেকে কার্ড স্ক্যান করে ক্লোন করে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু আসলে টাকাটা তোলা হয়েছে। তাই আসলে ব্যাংকগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু তারা চাচ্ছে যে এক ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে যেন অন্য ব্যাংকের টাকা তোলা না যায়, সেটা বন্ধ রেখেছে। আসলে তাদের যে ভাষ্যটা সেটা যদি বলি, তাহলে আসলে তারা যেমনটা বলছেন যে আসলে নিজস্ব নিরাপত্তার স্বার্থের পাশাপাশি তারা আসলে জানেন না যে কতগুলো কার্ড হয়তো ক্লোন হয়ে গেছে কিংবা কতগুলো কার্ডের তথ্য চুরি হয়ে গেছে। যদিও প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য রয়েছে 21 জনের কার্ডের তথ্য চুরির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। সেই 21টা কার্ড বন্ধ রাখা হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু অন্যান্য ব্যাংকের লেনদেনগুলো বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে, যেহেতু তারা পুরোপুরি এখনও তথ্য জানেন না এবং তাদের নিজস্ব তদন্ত চলছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত কমিটিও গতকাল মাঠে নেমেছে। তারা বিভিন্ন এটিএম বুথগুলোতে যেমন তদন্ত করছে, একই সঙ্গে ব্যাংকগুলোর নিরাপত্তার ব্যবস্থা, আইটি ব্যবস্থাপনার বিষয়গুলো কিন্তু তারা আসলে খতিয়ে দেখছে আসলে কি কারণে এমন ঘটনা ঘটেছে। যদিও গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আন্তঃব্যাংকিং এটিএম লেনদেন বন্ধ রাখতে পারে না, এ ধরনের কোনো এখতিয়ার তাদের নেই। যেহেতু এই সার্ভিসটা আসলে গ্রাহকদের স্বার্থেই দেওয়া হয়েছে, তাই কোনোভাবেই তারা বাংলাদেশ ব্যাংকে না জানিয়ে এ ধরনের সেবা বন্ধ রাখতে পারে না। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদেরকে জানিয়েছিলেন যে এ ধরনের কোনো অভিযোগ তারা পেলে কিন্তু তারা তাদের সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু আজকের পর্যন্ত তেমনটা কোনো আমরা লক্ষ্য করছি না। আজকে সকাল থেকে আমার আশেপাশে যে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে তাদের নিজস্ব যে কার্ডগুলো রয়েছে সেগুলো থেকেই তারা টাকা তুলতে পারছেন। অন্যান্য ব্যাংকের যারা কার্ড হোল্ডার এসেছেন এখানে ভিসা কার্ড কিংবা অন্যান্য কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা তুলতে তারা চাচ্ছেন, তারা কিন্তু আসলে টাকা তুলতে পারছেন না, সেই অভিযোগ কিন্তু আমাদেরকে রয়েছে। আমি যদি পিছনটা একটু দেখি, যে আসলে আমার এখানে কয়েকটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ রয়েছে, সেই বুথগুলো থেকে কিন্তু আসলে তাদের নিজস্ব যে গ্রাহকরা রয়েছে তারা আসলে টাকাগুলো তুলতে পারছেন। এখানে আমরা যারা নিরাপত্তা প্রহরী রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়েছি, তারা আসলে বলছেন যে শুধুমাত্র নিজস্ব ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্যেই আসলে লেনদেনটা হচ্ছে। অন্য ব্যাংকের অনেকে হয়তো আসছেন এখান থেকে টাকা তোলার জন্য, কিন্তু তারা আসলে অনেকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তারা কোনো প্রকার তাদেরকে না জানিয়ে এ ধরনের একটি সিদ্ধান্তে তারা অনেকে আমাদের কাছে ক্ষোভ জানিয়েছেন যে কেন তাদেরকে কোনোভাবে আসলে জানানো হলো না। আসলে এ ধরনের যদি সার্ভিসটা বন্ধ রাখা হয়, তাহলে আসলে পূর্বেই তাদেরকে জানানো উচিত ছিল যে আসলে আন্তঃব্যাংকিং লেনদেন তারা করতে পারবে না, কিন্তু তাদেরকে কোনো প্রকার SMS কিংবা তাদেরকে কোনো প্রকার না জানিয়ে আসলে এ ধরনের ব্যবস্থা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়েছে। তবে ব্যাংকগুলোর সঙ্গে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি, অর্থাৎ 10টার পর থেকে হয়তো তাদের সঙ্গে তারা হয়তো আমাদেরকে কিছু একটা জানাবেন, এমনটা আমরা প্রত্যাশা করছি। তারা আসলে কোন সিদ্ধান্তে যাবেন কিংবা আন্তঃব্যাংকিং লেনদেন কতদিন বন্ধ থাকবে, কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে, সে ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তাদের সাথে আসলে যোগাযোগ করেও তারা এখন পর্যন্ত আমাদের সাথে কোনো তথ্যই আসলে দিতে পারেনি। তবে আমরা আশা করবো 10টার পরে, এখন 10টা বেজে গেছে, 10টা কিছুক্ষণ পরে হয়তো তারা আমাদেরকে জানাবেন কতক্ষণ এই বন্ধ থাকবে, আদৌ বন্ধ থাকবে কিনা সেই তথ্য আমরা জানতে পারবো। সামনে পরবর্তী নিউজে আমরা সেই ধরনের তথ্য জানিয়ে দেবো আসলে কতক্ষণ বন্ধ থাকবে কিংবা কখন নাগাদ আন্তঃব্যাংকিং লেনদেনগুলো চালু হবে। শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। দর্শক, রাজধানীর পান্থপথ এলাকা থেকে আন্তঃব্যাংকিং এটিএম বুথ সেবার
সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এদিকে যেসব ব্যাংক আন্তঃব্যাংকিং কার্যক্রম বন্ধ রেখেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এটিএম বুথ জালিয়াতির ঘটনায় এক প্রতিক্রিয়ায় সময় সংবাদকে কথা জানান তিনি। এ ঘটনায় হয়রানির শিকার গ্রাহকদের ক্ষতিপূরণও দিতে হবে বলে জানান তিনি। আন্তঃব্যাংক লেনদেন এটিএমে এটা একটা বড় একটা ব্যাপার এবং আমাদের দেশে প্রায় 90 লক্ষ কার্ড আছে। আমরা কিন্তু এই সেবাটা এখনো আছে, আমরা কিন্তু আন্তঃব্যাংক লেনদেন বন্ধ করিনি। কোনো ব্যাংক যদি বন্ধ করে থাকে আমরা সেই ব্যাপারটাও দেখছি, আমরা এই ব্যাপারটা ইন্সপেকশনও করছি। যেসব জায়গাটাতে এরকমটি হয়েছে, যেসব বুথে, সেই বুথে এবং যে ব্যাংকগুলোকে আমরা দায়ী করতে পারবো তাদেরকে কিন্তু কাস্টমারের যে খরচটা হয়েছে, কাস্টমার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কিন্তু ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আমরা হয়তো একটা সার্কুলার জারি করে দেবো আজকের মধ্যে। দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক এটিএম সেবা নির্ভর হলেও অর্থ লেনদেনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবশেষ এটিএম বুথের মাধ্যমে অর্থ জালিয়াতির ঘটনার পরে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের এটিএম বুথে এন্টি স্ক্যামিং ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশে যে ধরনের এটিএম কার্ড ব্যবহার করা হচ্ছে তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। দর্শক দেখুন ইমতিয়াজ আহমেদের একটি রিপোর্ট। এই এটিএম বুথে গত 8 তারিখে টাকা তুলেছিলেন মাহবুব আক্তার। এর 4 দিন পর গেল শুক্রবার সকাল 7টায় তার মোবাইলে এসএমএস আসে, তার অ্যাকাউন্ট থেকে 2 দফায় 80,000 টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম বুথের মাধ্যমে। 7টা 19, 7টা 20 দুইটা ট্রানজেকশন হয়েছে, বুথ থেকে 80,000 টাকার ট্রানজেকশন হয়েছে। তো আমি ফার্স্টে ভাবছি হয়তো ভুল এসএমএস আসছে, কারণ আমি বাসায় কার্ড বাসায়, আমার টাকা কে তুলবে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের দাবি, প্রযুক্তিগত দিক থেকে যথেষ্ট আধুনিক ব্যবস্থা থাকার পরেও এ ধরনের ঘটনার শিকার হতে হয়েছে তাদের। টেকনোলজি ওয়াইজ আমরা কোনো জায়গায় পিছিয়ে নেই। বাংলাদেশে যতগুলো এটিএম আছে সবগুলি কিন্তু ইএমভি কমপ্লায়েন্ট এখনো হয়নি। মনে করেন যার 400 এটিএম সে 300 করেছে, বা 380টা করেছে, বা 100 করেছে। সো ফেজ বাই ফেজ সবাই করছে। তো যে এটিএম মেশিনগুলি এখনো ইএমভি কমপ্লায়েন্ট না, সেই মেশিনে স্কিমিং, সেই মেশিন থেকে টাকার উজ্জ্বল হয়েছে। তবে বর্তমানে দেশের ব্যাংকগুলোতে যে ধরনের কার্ড ব্যবহার করা হচ্ছে তা নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের। বাইরে কিন্তু এখন আর এই ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডগুলো কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমাদের দেশেও একটা ব্যাংক অলরেডি তারা চিপ বেসড কার্ড নিয়ে এসছে। কার্ড তো আমরা আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, সেই জায়গাগুলোতে আমরা কিভাবে নিরাপদ করবো? সেই ক্ষেত্রে আপনার সামনে কার্ডটা সোয়াপ করা হচ্ছে কিনা, কার্ডটা নিয়ে কোথায় চলে যাচ্ছে, বা যিনি কার্ডটা নিচ্ছেন তিনি কার্ড নিয়ে কি কোনোভাবে কার্ডের ছবি তোলা বা কার্ডটা এমন কোথাও রাখছেন কিনা বিশেষ জায়গায়, এই জিনিসগুলো লক্ষ্য করা উচিত। আগামীতে চিপ নির্ভর এটিএম কার্ড প্রচলনের পাশাপাশি প্রতিটি এটিএম বুথে সর্বাধুনিক জালিয়াতি প্রতিরোধক যন্ত্র ব্যবহারের নির্দেশনা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্থায়ী সমাধানে বলতে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীতে আসলে কার্ডগুলো চিপ বেসড হবে। প্রত্যেকটা এটিএম বুথ যাতে এন্টি স্কিমিং ডিভাইস লাগিয়ে রাখে, সেই কাজটা আমরা করব। বর্তমানে দেশে প্রায় 90 লাখ এটিএম কার্ড ব্যবহারকারী রয়েছেন, তাই এটিএম কার্ডের নিরাপত্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে যারা পড়ে তারা রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশেরই নাগরিক। কিন্তু শুনতে অস্বাভাবিক মনে হলেও দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা বাংলা ব্যবহার হয় না, শেখানো হয় না ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের ইতিহাস ঐতিহ্যও। সরকারি নজরদারির অভাবকে দুষছেন শিক্ষাবিদরা। তবে সরকার বলছে আলাপ আলোচনার মাধ্যমে একটি নীতিমালা তৈরির চেষ্টা চলছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। আধুনিক প্রযুক্তি আর ডিজিটাল ক্লাসরুমে শিক্ষা গ্রহণে মনোযোগী উচ্চবিত্তদের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। এসব স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি জানছে নানা দেশের সংস্কৃতি সম্পর্কেও। তবে প্রশ্ন হলো, এসব শিশু কিশোররা কতটুকু শিখছে নিজের ভাষা ও দেশের জন্মের ইতিহাস সম্পর্কে? We have approximately 9 subjects in which there are English language. বাংলার জন্য আমাদের হেরিটেজ সাহিত্য, ওটা পড়ার জন্য বাংলা মিডিয়াম স্কুলসগুলো আছে। বাংলাই হচ্ছে ওরা জানে না, ইভেন বানানগুলো পারে না, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য সম্পর্কে ওরা কিছুই জানে না। ইংলিশ মিডিয়াম স্কুলে যে যার মতো অনুসরণ করছে এক এক দেশের সিলেবাস। কর্তৃপক্ষের দাবি শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে নয়, গ্লোবাল সিটিজেন তৈরি করাই মূল উদ্দেশ্য হয় বাংলাকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়। সব ইংলিশ মিডিয়ামে স্কুলগুলো যদি একই কারিকুলামে চলতো তো সে ভালো হতো। বাচ্চাদের স্কুল সুইচিং এর ব্যাপারে খুব সমস্যা হয়। সুইচ করার যে ব্যাপারটি বলছেন এটি খুব কম। গ্লোবাল ভিলেজের কথা বলি, কাজে সেখানে টিকে থাকতে হলে বিশ্বমানের লেখাপড়া ছাড়া আমাদের আর কোনো ব্যাপার আছে বলে তো আমি মনে করি না। যারা
এই সেঞ্চুরির চ্যালেঞ্জ মোকাবেলা করে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা কাজ করতে পারবে। আজকে শুধুমাত্র আমার বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাকে প্রাধান্য দিয়ে একটি কারিকুলাম তৈরির কথা বলা হলেও বিশেষজ্ঞদের মতে কেউ কোনো প্রতিবাদ না করায় এসব প্রতিষ্ঠানে অবহেলিতই থেকে যাচ্ছে মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি। ইংরেজি ভাষা শেখানোর চেয়ে বড় প্রবণতা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এগুলোকে ভুলতে বা এসে বিচ্ছিন্ন করার একটা প্রবণতা। সরকার তো কোনো নিয়ন্ত্রণ নাই, সরকার বলতেও পারে না যে এই যে কতগুলো আমাদের ইংলিশ মাধ্যম স্কুল আছে। আমরা এটা নিয়ে তার সাথে বৈঠক করছি, যা ইচ্ছা তাই পড়াইতেও পারবেন না। ঠিক আছে, আপনার ওই কারিকুলাম আপনি পড়াবেন, আপনার পরীক্ষায় লাগুক আর না লাগুক বাংলা ভাষা পড়াতে হবেই। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সবসময়ই ইংরেজি ও আধুনিক শিক্ষার প্রাধান্য দেওয়া হয়েছে, যা দোষের কিছু নয়। কিন্তু সব স্কুলের শিক্ষার্থীরা যেভাবে মাতৃভাষা, দেশের ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাতে করে এরা ভবিষ্যতে দেশের কল্যাণে কোনো কাজে আসে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কয়েনের বিশাল মজুদ নিয়ে বিপাকে ক্ষুদ্র ও মাঝারি বেকারি শিল্প। ব্যাংকে জমা দিতে যেয়ে জড়িয়ে পড়ছে বাকবিতণ্ডায়, সহনীয় পর্যায়ে লেনদেনের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকাকে পরিচ্ছন্ন করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন নগরবাসী। জনসচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনকে আরও আধুনিক হওয়ার পরামর্শ তাদের। এদিকে মেয়র বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। 2016 সালে দ্বিখণ্ডিত সিটি কর্পোরেশনের একাংশকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন মেয়র সাইদ খোকন। দিনের হিসেব মতে এ ঘোষণার প্রায় 45 দিন অতিক্রম করলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের শুরুর অগ্রগতি সন্তুষ্টি আনতে পারেনি নগরবাসীর। দক্ষিণ ঢাকার বেশিরভাগ অঞ্চলেই বসবাস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের। জনসংখ্যার ঘনত্বের দিক থেকেও এগিয়ে আছে এ অঞ্চল, আর তাই ঘনবসতিপূর্ণ এ এলাকাতে সরকারের বিভিন্ন উদ্যোগের সেবা পৌঁছাতে কালক্ষেপণ হয় বলে অভিযোগ নগরবাসীর। আমি মারা গেলেও মনে হয় পরিষ্কার ঠিকভাবে হবে না। এই যে পরিচ্ছন্ন নমুনা কি মনে করে হবে, কি হবে, ডিক্লারেশন দিলে কি হবে, কাজ তো করে না। আমাদেরও সচেতন হওয়া দরকার, কিন্তু আমাদের সচেতন হইতে হলে তারা আগে আমাদের পাশে আসতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। মেয়র যে সময় আসে হয়তোবা তখন ওই দিনই শেষ, আর রাস্তাঘাটে তো ময়লা। আমরা তো মনে করি যে বাংলাদেশে ঢাকা শহরটা আমরা আবর্জনার ভিতরে বসবাস করি। তবে এরই মধ্যে নগরীর এই অংশকে পরিচ্ছন্ন করতে দৃশ্যমান উদ্যোগ বলতে সচেতনতামূলক কনসার্টের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। ভালোবাসা দিবসে অনুষ্ঠিত কনসার্ট সহ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানগুলোর শিরোনাম ছিল ক্লিন ঢাকা। বলা হচ্ছে কনসার্টগুলো থেকে পাওয়া টাকা বেশিরভাগ ব্যয় হবে নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য। দক্ষিণ ঢাকার নগরপিতার কাছে প্রশ্ন ছিল, কনসার্টের মতো অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আয়োজন ক্লিন ঢাকার বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখবে। দুটো বিষয়, একটা হচ্ছে যে জনগণকে সচেতন করে তোলা। আমরা যার যার আঙিনা, যার যার বাড়িঘর, যার অফিস আমরা যদি নিজেরা পরিষ্কার রাখি তাহলে শহরের অর্ধেকটুকু এমনিতেই পরিষ্কার হয়ে যায়। আর একটা দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো রয়েছে পরিচ্ছন্নতার ব্যাপারে সেগুলোকে কাটিয়ে ওঠা। উভয় সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী গোটা ঢাকাকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়, যার মধ্যে 50 থেকে 60 ভাগ বর্জ্য নিয়মিত ডাম্পিং হয়। তবে সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে নিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন দক্ষিণ ঢাকার নগরপিতা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রবাহমান স্রোতধারা নেই, ভাটিয়ালি গানে ভাটা পড়েছে, নেই অতিথি পাখিদের কলকাকলি। সব মিলিয়ে পানির অভাবে খরস্রোতা তিস্তা এখন মরা নদী। এতে কৃষকদের পাশাপাশি দুর্বিষহ জীবনযাপন করছেন তিস্তার ওপর জীবিকা নির্বাহকারী মৎস্যজীবী সহ শত শত পরিবার। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। স্বচ্ছ ছলছল পানি নেই, যতদূর দুচোখ যায় শুধু বালুচর। তিস্তা নদীর উত্তপ্ত বালু মারিয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ ঘোড়ার গাড়িতে পার হচ্ছেন বিভিন্ন মালামাল নিয়ে। পানির জন্য একদিকে কৃষকদের হাহাকার, অন্যদিকে মৎস্যজীবীদের জীবিকায় পড়েছে টান। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা পাড়ের মানুষের কাছে যেন তিস্তা এখন তাদের কাছে অভিশাপ। তিস্তা নদীতে হেঁটে পার হওয়া যায় এবং এই পানির অভাবে আমরা কোনো কৃষি ফলন সুষ্ঠুভাবে ফলাইতে পারতেছি না। তিস্তা নদীর পানি না থাকাতে মাছ নাই, আমাদের জীবন কিভাবে বাঁচাই? এই অঞ্চলের লাখ লাখ মানুষ মহাবিপর্যয়ের মধ্যে পড়লেও দুদেশের সরকারের আশ্বাস ছাড়া বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই বলে ক্ষুব্ধ সুশীল সমাজ।
ভারত সরকার এবং বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে তিস্তার এই অবস্থায় আমাদেরকে আশ্বাসের ফুলঝুরি দিয়ে আমাদেরকে কারাবন্দী করে রেখেছেন, আমাদেরকে খাঁচায় বন্দী করে রেখেছেন। আন্তর্জাতিক যে নদী আইন, সেই নদী আইন ভারত লঙ্ঘন করেছে, একতরফাভাবে পানি প্রত্যাহার করেছে এবং তাদের যে সাম্রাজ্যবাদী চরিত্র, সেই সাম্রাজ্যবাদী চরিত্রেরই একটা বহিঃপ্রকাশ। আমাদেরকে মরুভূমি করবে, শুকনো মৌসুমে পানি থাকবে না, আবার বন্যার সময় তারা পানি ছেড়ে দেবে। 1998 সালে তিস্তার উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে প্রতিবেশী দেশ ভারত। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারতের গজলডোবা বাঁধ এখন তিস্তার জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এখনই তিস্তা সমস্যার সমাধানে সরকার উদ্যোগী না হলে আগামী দিনে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এ বৈঠক। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। 1, 2 ও 5 টাকার ধাতব মুদ্রার চাপে বন্ধ হয়ে যেতে বসেছে দেশের ক্ষুদ্র ও মাঝারি বেকারি শিল্প। নিম্ন আয়ের মানুষের খাবার প্রস্তুতকারী এসব প্রতিষ্ঠানে পুঁজির একটি বড় অংশ কয়েন হয়ে জমা পড়ে থাকায় বিপাকে তারা। এদিকে ব্যাংকের স্থানীয় শাখায় বড় অঙ্কের কয়েন লেনদেনকে কেন্দ্র করে গ্রাহক ব্যাংকার তর্ক বিতর্ক সহ ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়ম মেনে ব্যাংকে ধাতব মুদ্রা জমা দেওয়ার পাশাপাশি গ্রাহকদেরও উচিত বিনিময়ের মাধ্যম হিসেবেও ধাতব মুদ্রা ব্যবহার করা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। বিপুল অঙ্কের এই কয়েন নিয়ে বিপাকে পড়েছেন রাজধানীর ক্ষুদ্র বেকারি শিল্প মালিকরা। 3 থেকে 7 টাকা মূল্যের খাবার সারাদিন নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রির পর দিন শেষে এসব কয়েন গিয়ে জমা হয় বেকারিগুলোতে। সরজমিনে দেখা যায় এসব বেকারি মালিকের কারো কারো কাছে অলস পড়ে আছে 10 থেকে 20 লাখ টাকা সমমূল্যের ধাতব মুদ্রা। অনেকেরই পুঁজির একটি বড় অংশই আটকে গেছে কয়েন হিসেবে। আমাদের যদি 20টা হকার থাকলে প্রতিদিন আমাদের 15-20 হাজার টাকা চলে আসে। এই টাকাগুলো আমরা কোনো ময়দার মহাজন, কোনো তেলের মহাজন, কোনো ডালটা কোনো জায়গায় আমরা দিতে পারছি না। সর্বনিম্ন 1 থেকে 2 লাখ টাকার কয়েন একদম যার নাই তার কাছেও আছে। স্বচালিত বেকারি প্রায় 4000 আছে। এবার হিসাব করলে দেখা যাবে কত টাকার কয়েন অলস হয়ে পড়ে আছে। 80 লক্ষ টাকার উপরে 20 লক্ষ 17-18 লক্ষ টাকা আছে আপনার কয়েনের উপরে আছে। ব্যবসায়ীরা জানালেন, কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকে কয়েন লেনদেন করতে গেলেও বাধে বিপত্তি। বেশ কয়েকটি শাখায় দেখা মিলল গ্রাহক ব্যাংকারের মধ্যে তর্ক বিতর্কের মতো ঘটনাও। কোটি কোটি টাকা আমাদের ভাঙতি টাকা পড়ে আছে বলতে, সেটা আমরা কোনো মার্কেটে সাপ্লাই দিতে পারতেছি না এবং বাংলাদেশ ব্যাংকও এটা টাইম টু টাইম বড় নোট চাই। এমনও আছে কিছু কিছু ব্যাংক যে তারা সরাসরি বলে যে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নিয়ে গেলে আমার করার কিছু নেই, আমি কয়েন নেব না। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কয়েন জমা রাখা বা বিনিময়ে তফসিলি ব্যাংকের দায়িত্ব। তবে ব্যাংকের সীমাবদ্ধতা মাথায় রেখে গ্রাহককেও সহনীয় পরিমাণে কয়েন লেনদেনের পরামর্শ দিলেন এই কর্মকর্তা। কয়েনগুলো এটা কিন্তু বৈধ মুদ্রা। প্রত্যেকটা শাখা, সেটা ছোট শাখা হলে এক এক জাতীয় ধাতব মুদ্রা 10,000-এর বেশি তার যদি হয়, বড় শাখায় যদি 30,000-এর বেশি হয়, তাহলে সে বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করলে বাংলাদেশ ব্যাংক এই ধাতব মুদ্রা গ্রহণ করবে। বেকারি ব্যবসায়ীদের হাতে জমে থাকা বিপুল অঙ্কের ধাতব মুদ্রা নিয়ে সৃষ্ট সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলছোপা গ্রামে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গাছের সাথে বেঁধে ঝুঁকিপূর্ণ এই সংযোগ দেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কাদির তালুকদারের তথ্য আর রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের নলছোপা গ্রামের বাসিন্দারা জানান, 3 বছর আগে স্থানীয় দালাল ও বিদ্যুৎ অফিসে নির্ধারিত ঠিকাদার গ্রামের 120 জনের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা নেয়। পরে গাছের সাথে তার টেনে বিদ্যুৎ সংযোগ দেয়। গত 3 বছরে ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তারগুলো দুর্বল হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইতোমধ্যে কয়েকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাও গেছেন। এই অবস্থায় দ্রুত ঝুঁকিপূর্ণ সংযোগ সংস্কারের দাবি গ্রামবাসীর। 15,000 করে টাকা দিছি, মডেল দিছি 40,000 টাকা। বিদায় বলছে যে আমাদের টাকা না দিলে তোমরা কারেন্ট পাবা না। 10,000 দিয়েছি, আর 5,000 না দিলে দিতেছে না। নাই নি প্রতি মিটারে নিচে 15,000 টাকা, আর
প্রতি মোটরের নিচে 40,000 করে টাকা। এদিকে ত্রুটিপূর্ণ এ সংযোগের কথা স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন বিদ্যুতের এই কর্মকর্তা। দীর্ঘদিনের কাজগুলো করার জন্য আমাদের একটা প্রজেক্ট আছে, সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট। এর মাধ্যমে কিছু সংস্কার কাজ করা হচ্ছে বা ভবিষ্যতে করা হবে। আর জেলা প্রশাসক জানালেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুতের ইঞ্জিনিয়ার সাহেবদেরকে বলে দিয়েছি যাতে কৃষকের ক্ষতি না করে এই লাইনটা কিভাবে বৈধ করা যায়, কিন্তু এর পরেও কিছু কিছু লাইন এখনো রয়েছে যেটি স্থানীয়ভাবে তারা যথাযথভাবে টানার ব্যবস্থা করবেন। টাঙ্গাইলের নলছপা গ্রামের জনসংখ্যা প্রায় ৩,০০০। এর প্রায় শতভাগ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরো থাকছে, এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়ার লক্ষ্য এখন অলিম্পিক। এপ্রিলে উজবেকিস্তানে অলিম্পিক বাছাইয়ে দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরার প্রত্যাশা। প্রতি বছরই বাড়ছে কৃষি উপকরণের দাম, কিন্তু সে অনুযায়ী লাভ পাচ্ছেন না কৃষকেরা। তাই এবছর ধান চাষ নিয়ে শঙ্কায় রয়েছে মাদারীপুরের কৃষকরা। তাদের অভিযোগ, ব্যাংক ঋণ নিয়ে চাষাবাদ করলেও পাওয়া যায় না ধানের ন্যায্য মূল্য। তবে কৃষকদের বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কর্মকার। অভিজিতের পাঠানো তথ্য আর শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে চলতি বোরো মৌসুমে চাষাবাদ শুরু করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষক মাহমুদ হোসেন। কিন্তু বছরের পর বছর ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ মাহমুদ হোসেনের। তাই এবছরও ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বিঘা প্রতি 5-7 হাজার টাকা খরচ হয়, লাভবান বেশি হইতে পারি না, এবং ব্যাংকের থেকে লোন করলে আমরা লোন নিয়ে ওই টাকা পরিশোধ করতে পারি না। শুধু মাহমুদ হোসেনই নয়, তার মতো জেলার প্রায় 20,000 কৃষক এখন ধানের চারা সংগ্রহ করে রোপণে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিযোগ, সার, বিদ্যুৎ, ডিজেল, ট্রাক্টর ও সেচ খরচের পর ধানের ন্যায্য মূল্য না পেয়ে গুনতে হয় লোকসান। ধানের দাম আছে দিয়া খেতে পারে 700 টাকা, আটে বেচলে 500 টাকা, 450 টাকা। আমরা ব্যাংকের থেকে লোন করে টাকা দান করি, ধানিটা করতে করি ঠিকই, কিন্তু আমরা কোনো ন্যায্য দাম পাই না। আমাদের যদি সরকার ন্যায্য দামটা দিত তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম। তবে সার ও কীটনাশক ডিলারদের দাবি, স্বাভাবিক রয়েছে কৃষি উপকরণের দাম। সার এবং কীটনাশকের মূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে, কৃষকের নাগালের কাছাকাছি আছে। আর কৃষকদের কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। মৌসুম শেষেই সিদ্ধান্ত না হবে যাতে এই জেলায় কৃষকরা সরাসরি এবং আমাদের খাদ্য অধিদপ্তরের নিকট বিক্রি করতে পারে। মাদারীপুরে চলতি মৌসুমে 38,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বিতর্কের মুখে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে না লড়ার ইঙ্গিত দিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে কাশেমের প্রধান আইনজীবী বলেছেন এটি তার ব্যক্তিগত ব্যাপার, যদিও অ্যাটর্নি জেনারেল সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যুদ্ধাপরাধী মীর কাশেমের আইনজীবী হওয়ায় বিতর্কের মুখে পড়েন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গত 9 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মীর কাশেমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি বর্তমানে সরকারি বাড়ি, গাড়ি ও নিরাপত্তার সুবিধা ভোগ করছেন। এই অবস্থায় সরকারি সুবিধা নিয়ে যুদ্ধাপরাধীর পক্ষে মামলা পরিচালনা নিয়ে দেখা দেয় বিতর্ক। এমন বিতর্কের মুখে রোববার দুপুরে মীর কাশেমের আইনজীবীরা বৈঠক করেন। বৈঠক শেষে নজরুল ইসলাম চৌধুরী জানান, মামলা থেকে সরে আসার বিষয়ে কাল আপিল বিভাগকে জানানো হবে। আজকে কোনো বক্তব্য আমার নাই, কালকে যাওয়া। যদিও যুদ্ধাপরাধী মীর কাশেমের আইনজীবী জানিয়েছেন, কোনো আইনজীবী মামলা থেকে সরে যাওয়া তার ব্যক্তিগত বিষয়। আগামীকাল মামলা তারিখ আছে। আমাদের নজরুল ইসলাম চৌধুরী সাহেব যদি মামলা উনি উপস্থিত থাকেন ভালো কথা, উপস্থিত না, উনি আগে তো মামলা চলবে, উপস্থিত না থাকলে মামলার কোনো রকম শুনানির বিঘ্ন হবে না। আজকে এই মুহূর্তে যেহেতু উনি কিছু বলেন নাই, আমি আগে বাড়ি কিছু বলার ঠিক হবে না, কালকের জন্য অপেক্ষা করি আমরা। সোমবার প্রধান বিচারপতির আদালতে মীর কাশেম আলীর আপিল শুনানির দিন ধার্য রয়েছে। সে শুনানিতেই তিনি মামলা থেকে সরে আসার বিষয়ে ঘোষণা দিবেন বলেও জানা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে টুকিয়া খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে কুমারখালী উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, 11 বছর আগে উপজেলার বারাদি গ্রামের নফেল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের টুকিয়া খাতুনের। বিয়ের পর কয়েক দফা যৌতুক এবং ছেলে সন্তানের জন্য তাকে মারধর করে আসছে নফেল মণ্ডল।
এরই জের ধরে টুকিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নফেল দম্পতির 9 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম রোববার রাতে 4 জনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মেয়েটা হয়েছে, হওয়ার পরে খালি কয় কি আমার সন্তান মনে রাখবি, আমার ছেলে মনে লাগবে। ও দুনিয়ার কবিরাজ মবিরাজ লাগা ডাক্তার মাক্তার লাগা সে সন্তান হয় না, না হওয়ার কারণে বালিশ চাপা একদম মার ফেলতে গেছিলি। যৌতুকের টাকা চাই, জমি বেশি দেওয়া হয়েছে, তারপর নিয়ে আবার মারধর করা, আবার টাকা নিয়ে আসে, এইভাবে মানুষ খুন করা, এর পেছনে আমরা চাই। মৃতের ভাই আমাদের নিকট অভিযোগ দিলে আমরা সেটা নিয়মিত মামলা হিসেবে নিয়ে ঘটনার সংক্রান্তে জড়িত সন্দেহে আমরা একজনকে গ্রেপ্তার করি এবং বিজ্ঞ কোর্টে প্রেরণ করি। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই নির্বাচন পূর্ব নির্ধারিত 30 ডিসেম্বরে অনুষ্ঠিত হয়নি। সকালে কিছুটা কুয়াশা থাকলেও সময় গড়াতেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে পৌরসভার 12টি ভোট কেন্দ্রেই। পুরুষ ভোটারদের পাশাপাশি উল্লেখজনক হারে উপস্থিত ছিলেন নারী ভোটাররা। যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় ভোট কেন্দ্রে ও বাইরের এলাকায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণ র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। এই আসনে 26,038 জন ভোটারের বিপরীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন ও সাধারণ কাউন্সিলর পদে আছেন 49 জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আছেন 11 জন প্রার্থী। যারা সৎ এবং গ্রামে উন্নয়ন করতে পারবে, সৎ কর্ম যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দিব। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। আমার বিশ্বাস পৌরবাসী তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমার এই প্রিয় এলাকাবাসীর জন্য অবশ্যই আমি কাজ করব। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। নির্বাচনের দিন 1 প্লাটুন বিজিবি, 3টি র্যাবের টিম এবং জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। দেশের বাইরের খবর। চলমান রাজনৈতিক সংকট আর সংঘাতে আফগানিস্তানে 2015 সালে রেকর্ড 11,000 বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা 2001 সালে দেশটিতে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে সর্বোচ্চ। রোববার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার পরও এই বিপর্যয়কে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 9/11-এর পর আফগানিস্তানে তালেবান শাসনের পতনের লক্ষ্যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক অভিযান এবং অব্যাহত বিমান হামলায় পরবর্তীতে পতন ঘটে দেশটির তালেবান শাসনের। প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এর পরও থেমে থাকেনি সংঘাত, সংঘর্ষ। দেশটির বিভিন্ন অঞ্চলে তালেবানের জঙ্গি হামলা আর তালেবান বিরোধী সেনা অভিযানে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এ অবস্থায় রোববার দেশটিতে মানবাধিকার বিষয়ক এক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এতে বলা হয়, জঙ্গি হামলা আর সেনা অভিযানে 2005 সালে হতাহতের সংখ্যা রেকর্ড 11,000, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদের মধ্যে নিহতের সংখ্যা 3,500 এবং আহতের সংখ্যা 7,500 বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিকটি হচ্ছে এই 11,000 হতাহতের সবাই বেসামরিক নাগরিক, কোনো সেনা সদস্য নন। আর এই হতাহতের সংখ্যা গত বছরের চেয়ে 4% বেশি। সংস্থাটি আরো জানায়, গত 7 বছর ধরে দেশটিতে সংঘাত আর সংঘর্ষে ক্রমাগতভাবে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এটি বন্ধে যত দ্রুত সম্ভব সব পক্ষকে এগিয়ে আসারও আহ্বান জানান আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের উপর আগ্রাসন বন্ধে এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আমি আশা করি আগামী বছর আমরা যখন 2016 সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করব, তখন যেন এই সংখ্যা অবশ্যই এই বছরের চেয়ে কম হয়। এছাড়াও সংঘর্ষ আর সংঘাতে 2015 সালে দেশটিতে হতাহতের মধ্যে প্রতি 4 জনের 1 জন শিশু আর প্রতি 10 জনের মধ্যে 1 জন নারী বলেও উল্লেখ করা হয় জাতিসংঘের ওই প্রতিবেদনে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এবার ফ্যাশন শোর খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসন্ত ও শীতকালীন পোশাকের প্রদর্শনী নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফ্যাশন আয়োজন, দ্য নিউ ইয়র্ক ফ্যাশন উইক 2016। খ্যাতিনামা ডিজাইনার ও নামি দামি ব্র্যান্ডের নকশা করা পোশাকে ফ্যাশন মঞ্চ আলোকিত করলেন মডেলরা। 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নিউ ইয়র্ক ফ্যাশনের এই জমজমাট আয়োজন।
প্রতিদিন পৃথিবীকে নতুন করে দেখছি আমরা, প্রতিদিন আমাদের সবকিছুর মধ্যে পরিবর্তন আসছে। আমরা সেই পরিবর্তনকে দেখছি গতি হিসেবে। আমাদের পোশাকেও আপনারা তার পরিচয় পাবেন। খ্যাতনামা ব্র্যান্ড হার্ভি লেগারের পোশাকে ছিল উজ্জ্বল রঙের প্রাধান্য। তবে শীতের ফ্যাশন মাথায় রেখে কালো ও সাদা রঙের ব্যবহারও নজর কেড়েছে। হার্ভি লেগারের ডিজাইনাররা জানালেন তারা সময়ের প্রয়োজনে পরিবর্তনে বিশ্বাসী, তবে সেটা কোনোভাবেই ঐতিহ্যকে বাদ দিয়ে নয়। এই যুগের নারীরা হবে বিদ্যুতের মতো, যার থাকবে চোখ ধাঁধানো সৌন্দর্য আর যে কাউকে আকৃষ্ট করার মতো ব্যক্তিত্ব। নারীর আবেদনময়ী রূপকে ঢেকে দেয় এমন পোশাকে আমি বিশ্বাসী নই, বরং আমার ডিজাইন, আমার সাজ তাদের এই আবেদনকে আরো স্পষ্ট করে তোলে। ফেব্রিকের ক্ষেত্রে মূলত শিফন ও সিল্কের ব্যবহার। বিশ্বের খ্যাতিমান সব ব্র্যান্ড আর ডিজাইনারদের নতুন নতুন নকশা ও বুনন নিয়ে নিউ ইয়র্ক ফ্যাশন উইক চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এবার এসএ গেমসের খবর। আজ গৌহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ব্রোঞ্জ পদকের জন্য মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টা 30 মিনিটে। এর আগে ভারতের কাছে সেমিফাইনালে 3-0 গোলে হারলেও এই ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে চায় বাংলার যুবারা। এদিকে শেষ ম্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে থাকতে পারছেন না জামাল ভুঁইয়া। এছাড়া গোড়ালির ইনজুরির কারণে হেমন্তের খেলার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। দলে আর কোনো সমস্যা না থাকায় বাকিদের নিয়েই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে গঞ্জেলো মরেনের শিষ্যরা। গ্রুপ পর্বে ভুটানের সাথে 1-1 গোলের ড্র ও নেপালের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। একটি দরিদ্র পরিবারের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ভিনদেশের মাটিতে দেশের জাতীয় সঙ্গীতকে তিনি দিয়েছেন শ্রেষ্ঠত্বের সম্মান। স্বর্ণজয়ের আনন্দে স্বদেশের পতাকাকে তুলেছেন আরও উঁচুতে। পুরো দেশের ভার উত্তোলন করে এসএ গেমসে ভারোত্তোলন ইভেন্টে দেশের প্রথম মেয়ে হিসেবে এনে দিয়েছেন স্বর্ণপদক। দর্শক, বলছি মাবিয়া আক্তারের কথা। সময় সংবাদের সাথে একান্ত সাক্ষাৎকারে স্বর্ণজয়ী কন্যা জানিয়েছেন তার স্বপ্নের কথা। জীবনকে আরও সার্থক, আরও স্বপ্নিল করে তোলার কথা জানিয়েছেন এই তরুণী। কারণ সামনে যে হাতছানি দিচ্ছে অলিম্পিক। যখন আমাদের জাতীয় সঙ্গীতটা বাজলো তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। এই মুহূর্তে জাতীয় সঙ্গীতটা বেজে উঠছে আর ওয়েট লিফটিং সচরাচর বাজে না, তো ওই আবেগটা ওইখানে তখন কাজ করছে। যে বাংলাদেশ বুঁদ হয়ে থাকে ক্রিকেট ফুটবলে, সেই বাংলাদেশে ভারোত্তোলনের মূল্য আর কতটুকু? এবারে দক্ষিণ এশিয়ান গেমসে সে ভুলটা ভাঙালেন স্বর্ণজয়ী মাবিয়া আক্তার। পুরস্কারের বেদিতে মাবিয়ার কান্না, আর আবহে বাজছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর উঠছে লাল সবুজের চিরচেনা পতাকা। বাংলাদেশের ক্রীড়া জগতে এমন দৃশ্যপট খুব কমই এসেছে। গেল বৃহস্পতিবার দেশে ফিরেছেন স্বর্ণজয়ী মাবিয়া। স্বদেশে ফিরে পাননি তেমন কোনো অভ্যর্থনা, তবে মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই 17 বছর বয়সী তরুণী। মনের কোণে গেঁথে রাখা স্বপ্ন পূরণ হয়েছে যে স্বর্ণকন্যার। যে আসতেছে বাবা তো তাকে মিষ্টি দিচ্ছে, সে আমাকে মিষ্টি মুখ করাচ্ছে, মানে মনে হচ্ছে যে কি এমন একটা যেন কি হয়ে গেছে, মানে তারা অনেক খুশি। নিজের মধ্যে একটা আশার স্বপ্ন সেটা তৈরি করলাম যে হয়তো বড় একটা লেভেলে একটা মেডেল পাবো, গোল্ড মেডেল জিতলে হয়তো বা যেমন বড় বড় খেলোয়াড়দের যেরকম নাম হয় আমারও নাম হবে। তো তখন থেকে আস্তে 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 স্বপ্নগুলি সাজাতে সাজাতে এত দূর আসা। খেলার অঙ্গন মাতানোর পাশাপাশি শিক্ষার আলোতে নিজেকে উদ্ভাসিত করতে চান মাবিয়া। পড়াশোনাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির আর্থিক অবস্থাটা অত ভালো ছিল না। তো এখন যেহেতু খেলাধুলা করতে হলে পড়াশোনার অবশ্যই প্রয়োজন আছে। এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানে ওপেন ভার্সিটি থেকে পরীক্ষা দিব এসএসসি, তো এখন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও পাশাপাশি চালাই যাব। চলতি বছর এপ্রিলে উজবেকিস্তানে অলিম্পিক বাছাইয়ে নামবে মাবিয়া। তার জীবনের লক্ষ্য একটি অলিম্পিক পদক জিতে দেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরা। নিজের অলিম্পিকে একটা মেডেল যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে, একটা অলিম্পিকে মেডেল বাংলাদেশকে দেওয়ার পরে নিজের লাইফটাও আলাদাভাবে সেটেল করব। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের হয়ে একদিন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হতে চান মেহেদী হাসান মিরাজ। যুব বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর এমন সংকল্পের কথাই জানান বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক। এদিকে ইয়ং টাইগারদের ক্যাপ্টেনের নেতৃত্ব গুণের প্রশংসা করেছেন আইসিসির ধারাভাষ্যকার ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপও। পাশাপাশি নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থাপনায় আয়োজক বাংলাদেশের গুণমুগ্ধও ছিলেন তিনি।
my future plan is national team and better cricket and number 1 all-rounder. টুর্নামেন্ট সেরার ট্রফি হাতে উচ্ছ্বাসটা চেপে রাখতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কাপ্তান মেহেদী হাসান মিরাজ। প্রত্যয়ী কণ্ঠে বলেছেন একদিন হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বয়সভিত্তিক পর্যায় থেকে জাতীয় দলে সুযোগ পাওয়ার পথটা যে অনেক বড়, তাই নিজেকে প্রস্তুত করতে ঘাটতি রাখতে চান না এতটুকু। 16টা টিম অংশগ্রহণ করছে আর সেইখানে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি বলবো। আর শুধু আমার একার জন্য না, আমি বলবো আমাদের দেশের মানুষেরও এটা একটা বড় পাওয়া। ন্যাশনাল টিমে খেলতে হলে আরও অনেক পরিপূর্ণ ক্রিকেটার হয়ে ঢুকতে হবে। সো আমার হাতে অনেক টাইম আছে, অনেক সময় আছে। আমি চাই এই টাইমের ভিতরে আমি নিজেকে আরও পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে ন্যাশনাল টিম ইনশাল্লাহ দেখতে চাই আমি। কিন্তু লুকানো আক্ষেপটাও স্পষ্ট ছিল মিরাজের কথায়। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ সেমিফাইনালে যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোঁচট খায় তা একেবারেই অপ্রত্যাশিত ছিল অধিনায়কের কাছে। ক্যারিবীয়দের বিশ্বকাপ জয়টা আর সবার মতো অবাক করেছে মিরাজকেও। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কেউ চিন্তা করে না যে ওয়েস্ট ইন্ডিজ কাপ নিবে, ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল উঠবে। ওদের বিশ্বাসটা ছিল বলে ওরা চ্যাম্পিয়ন হতে পারছে। শ্রীলঙ্কার সাথেও কিন্তু আমরা ম্যাচ জিতছি, তারপরে আরও অনেক ভালো ভালো সিচুয়েশন থেকে জিতছি। বাট এটা কিন্তু বলা যায় একটা দুর্ঘটনা ওয়েস্ট ইন্ডিজের সাথে। টাইগার অধিনায়কের প্রশংসায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপও। মিরাজের নেতৃত্ব গুণ আর চাপ সামলে খেলার সামর্থ্যে মুগ্ধ তিনিও। পাশাপাশি টুর্নামেন্টের আগে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে ওঠা প্রশ্নকেও উড়িয়ে দেন বিশপ। মিরাজ দারুণ ক্রিকেটার, অধিনায়ক হিসেবেও সে দারুণ। বাংলাদেশের সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব 19 দলটাও অসাধারণ। আর পুরো টুর্নামেন্টের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা, স্টেডিয়াম, পিচ সবই ছিল এক কথায় চমৎকার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর আজও বন্ধ রয়েছে আন্তঃব্যাংকিং এটিএম বুথ সেবা, ভোগান্তিতে গ্রাহক। দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে মাতৃভাষা বাংলা শেখানো হয় না। নজরদারির অভাবকে দুষলেন শিক্ষাবিদরা। নীতিমালা করার চেষ্টা চলছে জানালেন মন্ত্রী। ঢাকা দক্ষিণকে পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় বলছেন নগরবাসী। সচেতন হলেই নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর ঢাকা সম্ভব, দাবি মেয়রের। পানির অভাবে খরস্রোতা তিস্তা এখন মরা নদী। হুমকির মুখে কৃষক, মৎস্যজীবী সহ শত শত পরিবার। ভারতের কাছ থেকে হিস্সা আদায়ে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ। এবং টাঙ্গাইলের নলছোপায় গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। 3 কিলোমিটার এলাকা এখন যেন মরণ ফাঁদ, ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *FM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।